আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাবেন ডক্টর ইউনূস। বন্যায় ফেনী নোয়াখালীর 90% মানুষ ক্ষতিগ্রস্ত, অক্সফামের প্রতিবেদন। তিস্তার পানি বন্টনে ভারত রাজি না হলে আন্তর্জাতিক আইনের আশ্রয় নেবে বাংলাদেশ, রিজওয়ানা হাসান। পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্তে আসলে রহস্য উন্মোচিত হবে, বিএনপি। 57 বাংলাদেশির মুক্তির কৃতজ্ঞতা জানিয়ে আমিরাতের প্রেসিডেন্টকে ডক্টর ইউনূসের চিঠি। ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে বলেন কয়েকজন শিল্পী। দুর্গাপূজায় এবার ভারতে ইলিশ যাবে না, প্রাণী সম্পদ উপদেষ্টা। 26 জেলায় নতুন পুলিশ সুপার। শিক্ষকদের জোর করে পদত্যাগ ও হেনস্থা বন্ধের আহ্বান শিক্ষা উপদেষ্টার। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের 300 কোটি টাকা দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। 3 রাষ্ট্রদূত সহ 24 কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চলতি মাসের 22 তারিখ একটি ছোট প্রতিনিধি দল নিয়ে নিউ ইয়র্কে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, ডক্টর ইউনূসের এ সফরটি খুবই সংক্ষিপ্ত হবে, আসা যাওয়া মিলে 5 দিনের মতো হবে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী ও নোয়াখালী জেলা। 2 জেলার 90% বেশি মানুষ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে 48% বাড়িঘর। এছাড়া 2 জেলার পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা ও সুপেয় পানির সুবিধা শতভাগ অচল হয়েছে। চলমান বন্যা নিয়ে আজ মঙ্গলবার অক্সফাম বাংলাদেশ প্রকাশিত জরুরি চাহিদা নিরূপণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করায় বন্যা কবলিত এলাকাগুলোর ক্ষতচিহ্ন ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। দুর্গতদের মধ্যে জীবিকা হারানো ও খাদ্য নিরাপত্তাহীনতা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ভারতের অভিন্ন নদী তিস্তা ও গঙ্গার পানি বন্টন ইস্যুতে একটি বন্ধুত্বপূর্ণ সমাধান খুঁজতে চায় বাংলাদেশ। তবে একই সঙ্গে এই ইস্যুতে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব না হলে আন্তর্জাতিক আইনের দ্বারস্থ হতে পারে বাংলাদেশ। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে, সৈয়দা রেজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে একটি বন্ধুত্বপূর্ণ সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ভারতের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার। তিনি জানিয়েছেন, তবে এই ইস্যুতে চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে বাংলাদেশ আন্তর্জাতিক নীতিমালা ও আইনের দ্বারস্থ হতে পারে। 2009 সালের ফেব্রুয়ারিতে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে আসল রহস্য উন্মোচিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে বিএনপি। সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগির শুরু হবে জানানোর একদিন পর এই প্রত্যাশার কথা জানালো দলটি। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত 57 প্রবাসী বাংলাদেশিকে অবশেষে ক্ষমা করে দেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এমন খবর প্রকাশ হওয়ার পরই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সহ সক্রিয় আন্দোলনের সঙ্গে যুক্ত সবার মধ্যে স্বস্তি ফিরে আসে। তাৎক্ষণিক এক চিঠিতে আমিরাতের সর্বোচ্চ নেতা শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে কৃতজ্ঞতা প্রকাশ করেন আন্দোলনকারীদের সুপারিশে নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবিজের অনেক তারকাকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানালেও
অনেকে এই আন্দোলনে নীরব ছিলেন, আবার কেউ কেউ দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছেন। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশটে দেখা গেছে আন্দোলনে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে বলেছিলেন কয়েকজন অভিনেত্রী। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সেখানে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে, যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে, তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। আরেকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার জন্য। দেশীয় খামারিদের কথা মাথায় রেখে সরকার মাংস আমদানি করবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, কিছু অর্থলোভী ব্যবসায়ী মাংস আমদানির পায়তারা করছে। ওই চক্রের তৎপরতা থেমে নেই। প্রান্তিক খামারিদের বাঁচাতে সরকারিভাবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা মাংস আমদানি করব না। উৎপাদন ব্যয় কমিয়ে মাংসের দাম কমানোর বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবার ভারতে কোনো ইলিশ যাবে না বলেও জানান তিনি। এবার ২৬ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে ২৬ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ। শিক্ষকদের জোর করে পদত্যাগ ও হেনস্থা বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। শিক্ষা উপদেষ্টা আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে আবার এই আহ্বান জানান। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, দেখা গেছে দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো শিক্ষকদের জোর করে পদত্যাগ ও নানাভাবে হেনস্থা করার ঘটনা ঘটছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। শিক্ষা উপদেষ্টা বলেন, যেসব শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগ আছে তা উপযুক্ত কর্তৃপক্ষ যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি সংস্থাটির অনুসন্ধানে আরও ২০০ কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম। তার ও পরিবারের বিরুদ্ধে সব মিলিয়ে আপাতত ৩০০ কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে, যার মধ্যে ব্যাংকের নগদ অর্থ, ঢাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে। জার্মানি, ইরাক ও জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ প্রশাসনের ২৪ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাদের চুক্তি বাতিল করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্তানুসারে নিম্নবর্ণিত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এই সিরিজের আগে পাকিস্তানের মাটিতে ৩ সংস্করণ মিলে কোনো জয় ছিল না। টেস্টে ঘরের মাঠে একটি ড্র সর্বোচ্চ সাফল্য। উপরের দুটি পরিসংখ্যানই এবার বদলে ফেলল বাংলাদেশ। গত সপ্তাহে টেস্টে প্রথম জয়ের সঙ্গে পাকিস্তানের মাটিতেও প্রথম জয় পেল টাইগাররা। এবার আজ দ্বিতীয় ম্যাচ জিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের সঙ্গে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল নাজমুল হোসেন শান্তর দল। এই প্রথমবার কোনো পূর্ণ শক্তির দলের বিপক্ষে দেশের বাইরে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। বিদেশে এখনো পর্যন্ত বাংলাদেশের একমাত্র সিরিজ জয়টি এসেছে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ঝামেলায় সেবার দ্বিতীয় সারির দল খেলায় ক্যারিবিয়ানরা। ফলে টেস্টে এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সেরা সাফল্য। আমাদের আগামীকাল দুপুর ২টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।